স্যার একটা সময় যার এক একটি অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হতো, আহ, সেই গৌতম দেব আবারও রঙ্গমঞ্চে, এবং বিষয়টার সঙ্গে অনেকটা আপনিও সংশ্লিষ্ট, কারণ যে দুর্গা অঙ্গন নিউ টাউনে গড়ে তোলা হচ্ছে, গৌতম দেব সে নিয়ে আবার বিস্ফোরণ ঘটিয়েছেন। এবং গৌতম দেবের অভিযোগগুলো যে অনেকাংশে সত্যি, পরে সেগুলো প্রমাণিতও হয়তো হয়েছে জনমানসে, প্রথিত হয়েছে, প্রমাণিত হয়েছে এবং প্রথিতও হয়েছে। দুর্গা অঙ্গন করতে চাইছে রাজ্য সরকার এবং গৌতম দেব বিরোধিতা করছেন। আপনি কি বলবেন স্যার? এতে গৌতম দেব শুধু কেন, যে কোনো সুস্থ চিন্তার মানুষের উচিত এটা বিরোধিতা করা। সরকারি খরচায় সরকার এই সমস্ত জমি অধিগ্রহণ করেছিল একটা নির্দিষ্ট নগর পরিকল্পনার জন্য, নগরায়নের জন্য, এবং গৌতম দেবের উদ্যোগে মোটামুটি আজকে সেক্টর 5 বা নিউ টাউন গড়ে উঠেছে। সেক্ষেত্রে এই জমিগুলো যে মানুষদের থেকে নেওয়া হয়েছিল, তখন তাদের তো বলা হয়নি যে ভবিষ্যতে আমরা এখানে মন্দির করব। এই জমি নিয়ে সামগ্রিক জনগণের স্বার্থে কোনো পরিকল্পনামূলক কাজে না লাগিয়ে একেবারে নিছক আরএসএসি পরিকল্পনা অনুযায়ী ধর্মীয় চিন্তার ভিত্তিতে তিনি সেখানে দুর্গা মন্দির করলেন। এটা নৈতিকতা বিরোধী, সংবিধান বিরোধী, এবং প্রকৃতপক্ষে সরকারের জমি অধিগ্রহণের যে মৌলিক নীতি তার বিরোধী। স্যার, এই বিষয়টা একটু বুঝতে চাইবো। গৌতম দেব অভিযোগ করেছেন যে সরকার জমি অধিগ্রহণের নীতিকে লঙ্ঘন করছেন, নিয়মকে লঙ্ঘন করছেন, এবং আপনি বলছেন সংবিধান বিরোধী। একটু স্যার বুঝতে চাইবো জিনিসটা। দেখুন, আমি আবারও বলি, সাধারণ মানুষের জমি সরকার বিশেষ আইনি ক্ষমতা বলে অধিগ্রহণ করেন জনস্বার্থে কাজে লাগাবার জন্য। যেমন ধরুন, নগর তৈরি করা হবে, রাস্তা করা হবে, হাসপাতাল করা হবে, স্কুল করা হবে, কলেজ তৈরি করা হবে, বা কারখানা তৈরি করা হবে, যেখানে সমস্ত স্তরের মানুষ, তাদের মঙ্গলের জন্যেই সরকার তার বিশেষ আইনি ক্ষমতা বলে জমি অধিগ্রহণ করছেন। এবং সেটা সবসময় দেখা গেছে সেই জমি অধিগ্রহণের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য বা তার কোনো অনুরূপ লক্ষ্যকে পূরণের জন্য সেই জমি ব্যবহার করা হয়। এক্ষেত্রে যখন সরকার জমি দখল করেছিলেন, আই মিন অধিগ্রহণ করেছিলেন, হুম, হুম। তখন নিশ্চয়ই বলা হয়নি দুর্গা মন্দির করা হবে বা কালী মন্দির করা হবে বা মসজিদ করা হবে বা তৃণমূলের অফিস করা হবে, এই বই তো অধিগ্রহণ করেননি। হুম, হুম। অধিগ্রহণ করেছে নগরায়নের জন্য, নাগরিক পরিকল্পনায় যে মাস্টার প্ল্যান তৈরি হয়, সেক্ষেত্রে ওই জমিটা চিহ্নিত ছিল নিশ্চয়ই অন্য কোনো কারণে। গৌতম দেব অভিযোগ করেছেন স্যার যে ওখানে হসপিটাল করা, স্কুল করার কথা ছিল। হ্যাঁ, তাই তো বললাম, তো সেই নির্দিষ্ট জনকল্যাণমূলক কাজের লক্ষ্য মাথায় রেখে যে জমি অধিগৃহীত হলো, আজকে সেখানে তুমি মন্দির করছো। এখন যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারাও কিন্তু মামলা করতে পারেন কথা বলে যে এই উদ্দেশ্যে তো জমি দখল করা হয়নি। মন্দিরটা কোনো জনস্বার্থের নয়। পুজো, ধর্ম, আচরণ কখনোই জনস্বার্থবাহী নয়, এটা বুঝতে হবে। স্যার, চন্দ্রিমা ভট্টাচার্য হিডকোর চেয়ারম্যান আপনাকে প্রসঙ্গত জানিয়ে রাখি, উনি বলেছেন যে গৌতম দেবের এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে, জনগণ ওনাদেরকে প্রত্যাখ্যান করেছেন। তো এগুলো তো কোনো যুক্তি নয়। জনগণ প্রত্যাখ্যান করেছে বলে হয়তো একদিন চোর চুরি করলে পরে তাকে এলাকার জনগণ বলবে আমরা ঢুকেছি, প্রত্যাখ্যান করেছি। শাহজাহানকে ধরতে গেলে পরে পুলিশকে পিটিয়ে দেওয়া হয়েছে, জনগণ প্রত্যাখ্যান করেছে। এটা কোনো যুক্তি নাকি? এটা কোনো মন্ত্রীর যুক্তি হলো, আইনি যুক্তি হলো, না এটা পাড়ার মাস্তানদের কথা বলা হলো যা করেছি বেশ করেছি, যা পারিস করে নে? এখন দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগের সময় যথাযথভাবে চিন্তা ভাবনা করি না, আর এই ধরনের অর্বাচীনদের আমরা নির্বাচিত করি, তারই পরিণতি হচ্ছে এটা। স্যার, প্রসঙ্গান্তরে যাব অবশ্যই। অমিত শাহ এবং আজকে দিলীপ ঘোষকে নিয়ে কিছু প্রশ্ন অবশ্যই করতে হবে। তামান্না খাতুনের মাকে নিয়েও করতে হবে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, কিন্তু তার আগে একটা অন্য প্রশ্ন করে নেব। আবারও একটা ভোট এবং আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু সেই জমি, কিন্তু 2011-র আগে জমিতে কারখানা হবে নাকি কোথায় কারখানা হবে এই নিয়ে বিতর্ক হতো। এখন হচ্ছে কোন জমিতে মন্দির হবে, কোন জমিতে মসজিদ হবে। এই হুম। পার্থক্যটাকে, আপনি গুণগত পার্থক্যটাকে কিভাবে দেখছেন? এই গুণগত পার্থক্য হচ্ছে এটাই যে সমাজটাকে ধর্মীয় বিভাজন, আমি বারবার বলি যে কথা, যে আরএসএস জন্ম নিয়েছিল হিন্দু মহাসভার উত্তরসূরি হিসেবে, যে দেশটাকে ধর্মীয় বিভাজন, ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালনা করে। ইসলামী পাকিস্তান যখন তৈরি হয় তখন ওরা ঘোষণা করেছে যে ইসলামী গণতন্ত্র হবে।
এই দেশটাকে আরএসএস চেষ্টা করে তখন হিন্দু রাষ্ট্র করতে পারেননি। ভারতবর্ষে সচেতন জনগণ তারা এটাকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেইভাবেই দেশ শাসিত হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে এই প্রজাতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে আরএসএস মানুষের আবেগে সুড়সুড়ি দিয়ে ধর্মীয় অনুশাসনকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং আরএসএস এর অন্যতম অস্ত্র হচ্ছে মমতা। পশ্চিমবঙ্গের বুকে মমতা সেই কাজটা খুব সূক্ষ্মভাবে করে ফেলছেন। স্যার, সেটিং ইত্যাদি বিষয় নিয়ে তো আপনারা অনেকদিন ধরেই সরব। অমিত শাহের, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনেকগুলো বক্তব্য শুনেছি। তার মধ্যে একটা বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে বক্তব্য, অবশ্যই আসবো। তার আগে একটা বক্তব্য আমাকে খুব স্ট্রাইক করেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দির মসজিদের রাজনীতির বিরোধিতা খুব নম করে করেছেন, কিন্তু মন্দিরের প্রসঙ্গে বলেছেন মন্দির করছেন ভালো জিনিস, স্বাগত জানাচ্ছি, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর মন্দির রাজনীতির বিরোধিতা করলেন না। করবেন না তো, এটা তো ওদের রাজনীতি, মুখ্যমন্ত্রী কার্যত রূপ দিচ্ছেন। এখন দেরি হয়ে গেছেন, একটু নরম বিরোধিতা এটা না করলে পরে সাধারণ মানুষের কাছে তো ওদের তথাকথিত পার্থক্যর অস্তিত্ব প্রমাণ করা যাবে না। ওদের মধ্যে যে মৌলিক কোনো পার্থক্য নেই সেটা আপনি যদি অমিত শাহর এই যে প্রেস কনফারেন্সটা পুরোপুরি অনুধাবন করেন, হ্যাঁ স্যার। দেখবেন প্রকৃতপক্ষে অমিত শাহ এখানে এসে বিজেপি কর্মীদের মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল যা করছে এর বিশেষ বিরোধিতা করার নেই। খালি মুখে বলেছেন আমরা ক্ষমতায় আসবো, আর হ্যাঁ, তৃণমূল হ্যাঁ। ক্ষমতায় এলে তো ওরাই ক্ষমতা আসবে, একই ব্যাপার তো। হুম, হুম। খালি জামাটা পাল্টে গেল। তারপর তিনি কিছু কিছু মামলার কথা উল্লেখ করেছেন, দুর্নীতির, সেক্ষেত্রে তো সবচেয়ে বড় নেতা শুভেন্দু তিনি একজন অভিযুক্ত। নারদা কাণ্ডে শুভেন্দু একজন অভিযুক্ত। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুভেন্দু সুপ্রিম কোর্ট গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। অমিত শাহের কোনো নৈতিক অধিকার আছে? এখন মুশকিল হচ্ছে ওরা মনে করেন মানুষের স্মৃতি খুব দুর্বল, আর এই প্রচারের আবহে মানুষকে যা বোঝানো হবে মানুষ সেটা বোঝে। ওরা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন, এর বাইরে কিছু না। স্যার, অমিত শাহের মতো ক্ষুরধার এবং দাপুটে রাজনীতিবিদ, তার স্টান্স কিছুটা দুর্বল লাগলো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তাকে প্রশ্ন করা হলো। তিনি আরে তিনি কি খুব নড়বড়ে বলবেন, একটা উত্তর দিলেন। তিনি কোনো উত্তরই দেননি। কোনো উত্তরই কেউ দেননি। কোনো কোনো উত্তরই দেননি, কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেননি। হ্যাঁ, হ্যাঁ। আমি যতটুকু দেখেছি সমস্ত এড়িয়ে গেছেন। একেবারেই। প্রশ্ন করলে এবং তার কি দেখুন, আজকে উত্তর কি, আমি আজকেই কৃষ্ণনগরে সভায় গিয়েছিলাম, বলবো সেটা পরে। আর ট্রাম্পের সামনে একজন গায়িকা, যিনি বব ডিলানের সহ গায়িকা ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। সাংবাদিকদের প্রশ্ন করেছে, তিনি মুখোমুখি বসে আছেন, যে এই যে ট্রাম্পের যে ভূমিকা, ওই সমস্ত তারাও লোকজন, এই নিয়ে আপনার কি বক্তব্য? আমি এটা ইউটিউবে আর হোয়াটসঅ্যাপে আছে, আমি পাঠিয়ে দেবো আপনাকে, দেখবেন। হ্যাঁ স্যার। সাংবাদিককে কিরকম প্রশ্ন করা উচিত, আর স্বাধীন চেতা শিল্পীর কিরকম ভূমিকা হওয়া উচিত। অবশ্যই। স্বাধীন চেতা শিল্পীদের উন্নয়নের পাঁচালী গাওয়া উচিত না। ওখানে ভদ্রমহিলা পরিষ্কার বলে দিয়েছেন ট্রাম্পের মুখের উপরে যে তুমি দেশ পরিবার পরিজনকে ধ্বংস করছো। তুমি মানুষের সভ্যতার ইতিহাস, যা সভ্যতা মানুষেরকে সঙ্গীত করতে সাহায্য করে, সেটাকে ধ্বংস করছো। ট্রাম্পের মুখের ওপর দাঁড়িয়ে পাশাপাশি বসে ট্রাম্প যখন তাকে অন্য কথা বলতে যাচ্ছে, যে আঙুল তুলে বলছেন চুপ করো, আমার কথা শেষ করতে দাও। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে স্যার, এ তো শিল্পীর রোমাঞ্চকর ব্যাপার। আত্মমর্যাদা। হ্যাঁ, আমি আমি ওই কৃষ্ণনগর মিটিং এ তো বললাম তো সরকারি কর্মচারীদের সভায়, যে দেখুন এই হচ্ছে স্বাধীন চেতা মানুষের ভূমিকা হওয়া উচিত, যেটা আমরা রবীন্দ্রনাথ তার মধ্যে দেখেছি, শিল্পী হিসেবে কিভাবে স্বাধীনভাবে চেতনা প্রকাশ ঘটাতে হয়। স্যার, রবীন্দ্রনাথ সান্যালের কোন কবিতা আপনি পড়েছেন স্যার? এই সমস্ত মূর্খ লোকেরা, যার কিছু বলবেন না, আমার খুব রাগ হয়ে যায় জানেন তো। এই আরএসএস এর লোকেরা, তারা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে সামান্যতম পড়াশোনা করেননি, নেই পড়াশোনা। ওদের কাছে একমাত্র মহান পুরুষ হচ্ছেন যারা বাণিজ্য করতে পারবে। আদানি আম্বানিদের কথা দেখবেন, ওরা খুব স্পষ্ট এবং দৃঢ়তার সঙ্গে বলতে পারেন। স্যার, এই যে একের পার্লামেন্টের পর এক বক্তৃতায় তলোয়ার। পার্লামেন্টের বক্তৃতায় বঙ্কিমদা, মানে স্যার, এটাই ছ্যাবলা বলতে মতো একটু চাইছি। সীমা আছে। স্যার, এটাই এখানে বলতে চাইছি। রবীন্দ্র সানিয়াল, শ্রমিক তো একটু লেখাপড়া জানে, শ্রমিকের তো উচিত ছিল এইসব নেতাদের বলা, ভাই একটু লেখাপড়া করে এখানে এসো, কিংবা আমি যা লিখে দিচ্ছি সেটা বলো। স্যার, আমি প্রশ্ন করতে চাইছি আপনাকে, যেটা স্যার, আপনি তো অমিত শাহ বা এর সঙ্গে অনেকবার হাউস শেয়ার করেছেন।
স্যার এই যে বঙ্কিম দা, এই যে রবীন্দ্রনাথ সান্যাল, এগুলো কি ইচ্ছাকৃত বলে স্যার আপনার মনে হয়? না না, এটা অশিক্ষার প্রকাশ। ইচ্ছাকৃত কি? জানলে তো লোকে ইচ্ছা করে ভুল করবে। স্যার রবীন্দ্রনাথের নামটা বাঁচতে কেউ বলে দিয়েছে তাই উনি বলেছেন। রবীন্দ্রনাথের সম্পর্কে কতটুকু জানেন, কতটুকু পড়েছেন? সেটাই। স্যার আমার আরেকটা প্রশ্ন করে আমি স্যার প্রসঙ্গান্তরে যাব, সেটা খুব মর্মান্তিক বিষয়। দিলীপ ঘোষের প্রত্যাবর্তন অনেকে বলছেন, আপনি কিন্তু স্যার শুরু থেকেই বলে আসছিলেন যে দিলীপ ঘোষ কোথাও যাননি। আপনি আজকে কি বলবেন? আপনি তো আবারও বলছি কোথাও যায়নি। কোথায় যাবে দিলীপ ঘোষ? আপনারা যদি মনে করে থাকেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে মৌলিক কোনো বিরোধ আছে, সেটা তো নেই। সুতরাং দিলীপ ঘোষ যেখানে ছিলেন সেখানেই আছেন। এদের কখনো কখনো বুকে ব্যথা লাগলে একটু আবোল তাবোল কথা বলতে হয়, সমালোচনা করতে হয়, তাই করেন। স্যার এবার আমার একদম আজকে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে হয়তো শুরুতেই কথা বলা উচিত ছিল। আমাদের ছোট্ট তামান্নার মা সাবিনা খাতুন, তিনি আত্মহননের চেষ্টা করেছেন। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন। অভিযোগ হচ্ছে তার যে অপরাধীরা সকলের গ্রেফতার হয়নি। কি বলবেন স্যার? দেখুন, আজকে আমি কৃষ্ণনগরে একটি সভায় গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। সেই সভায় যাওয়ার পর আমাকে ওখানকার লোকেরা বললেন, আইনজীবী কয়েকজন বললেন যে স্যার আপনি আসছেন শুনেই পুলিশ সকালে তড়িঘড়ি করে তামান্নার মাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কে? পুলিশের আশঙ্কা ছিল যে আমি গিয়ে হয়তো ওনার সঙ্গে কথাবার্তা বলবো এবং তাতে ওদের অসুবিধা হতে পারে। এটা তাদের বক্তব্য, আমাকে বললেন। আচ্ছা। তা তা এই হচ্ছে বর্তমানে পুলিশের ভূমিকা। তামান্নার মা তিনি প্রতিদিন প্রতিনিয়ত যারা আসল অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের দ্বারা তিনি থ্রেটনিং হচ্ছেন, ধমকি তাকে দেয়া হচ্ছে অনবরত। তো যিনি সন্তান হারিয়েছেন তিনি এই ধমকির মুখে দাঁড়িয়ে যখন দেখছেন গুন্ডারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তখন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দুর্ভাগ্যজনক। আমাদের এই সমাজে আমরা এইরকম দেখতে হচ্ছে, ভাবা যায় এর থেকে লজ্জাজনক কোনো পরিস্থিতি হতে পারে? এরপরেও পুলিশ মন্ত্রী তিনি নির্দ্বিধায় বসে আছেন, সামান্যতম তার হেলদোল নেই, বোধ বুদ্ধি নেই। যে কোনো পুলিশ মন্ত্রীর যদি মরালিটি থাকতো তিনি পদত্যাগ করতেন। আজকে এইরকম একটি অসহায় মানুষ, তাকে আত্মহত্যা করে যন্ত্রণার হাত থেকে বাঁচবার কথা ভাবতে হচ্ছে। আর সেই পুলিশ প্রশাসন, আমি যতটুকু শুনলাম তারা আজ সকালে, যেহেতু আমি কৃষ্ণনগরে যাব, বহুল প্রচারিত হয়েছে ওখানে, তারা তাই তড়িঘড়ি তাকে তুলে নিয়ে চলে গেছেন। আপনি কি স্যার তামান্না খাতুনের পরিবারের সঙ্গে আছেন? বটেই তো, আমি তো ওদের মামলা করেছি। আমার তো অবশ্যই করেছেন, মানে ব্যক্তিগতভাবে এর পরেও কি ওই ব্যক্তিগতভাবে নিশ্চয়ই, আজকে তো তামান্না ওখানে থাকলে পরে ওই ওর মা, আমি দেখা করতাম, তার কাছে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করতাম এবং সেই আশঙ্কাতেই পুলিশ তাকে আগে তার তড়িঘড়ি করে তুলে নিয়ে গেছেন। সেটা ওখানকার উকিলদের বক্তব্য। স্যার বছরের শেষ দিনে একটি শিশু আহ, এরকম হত্যা এবং তার মায়ের, সেই জন্য এই কথা বলতে হচ্ছে, অসুবিধা হচ্ছে স্যার। কিন্তু স্যার একটা কথা, বছরের আপনার অসুবিধা হচ্ছে, আমাদের যে কোনো বিবেকবান মানুষের অসুবিধা হবে, কিন্তু এই রাজ্যে প্রশাসন যারা আছেন তাদের তো বিবেক বলে কিছু নেই। তাদের যদি বিবেক বোধ থাকতো অনেকদিন আগেই তারা রিয়াক্ট করতেন। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। অমিত শাহ বলেছেন 2/3 আসন পাবেন। মুখ্যমন্ত্রী তো বলছেন, মানে মুখ্যমন্ত্রীর লোকজন তো বলছেন 2070 সাল অব্দি মুখ্যমন্ত্রী থাকা নিশ্চিত ক্ষমতায়। স্যার আমি একটু জিজ্ঞেস করবো, রাজ্যের মানুষের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য নতুন বছরের প্রাক্কালে কি বলছেন? আমি দেখুন সমস্ত মানুষের কাছে নিবেদন করব যে আত্মসম্মান বজায় রেখে প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করুন, যাতে শুধু আপনি নন, গোটা পশ্চিমবঙ্গ তার সম্মাননা ফিরে পায়। আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষের কাছে একটা উপহাসের রাজ্য হয়ে দাঁড়িয়েছে এবং আমরা উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছি। সেখান থেকে নিজেদের মুক্ত করুন। মুক্ত করে পশ্চিমবঙ্গের আবার যে সম্মাননা ছিল সেটা ফিরিয়ে আনার জন্য সকলে মিলে সাহায্য করুন। অনেক ধন্যবাদ স্যার এতটা সময় আমাদের দেওয়ার জন্য।